Oppo F27 Pro Plus 5G, যা কিনা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে এবং লঞ্চ করতেই এটা আলোচনার তুঙ্গে, যার কারণ হচ্ছে অসাধারণ এবং ইউনিক একটা ডিজাইন অ্যান্ড অ্যামোলেডের কার্ভ ডিসপ্লে, যে দেখতে কিন্তু খুবই সিমেন্টিক এবং অসাধারণ। আর হ্যাঁ, পারফরমেন্সে রয়েছে Dimensity 7050 চিপসেট, যেটা অসাধারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে। আরও থাকছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, যেটা এই বাজেটের মধ্যে একদম নতুন। অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা লঞ্চ করে দিয়েছে বেস ভেরিয়েন্ট 27,999 টাকা, যেটা বাংলাদেশে কনভার্ট করলে হয় প্রায় 40,000 টাকা। সো সব মিলিয়ে এই ফোনটা 40,000 টাকার মধ্যে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এবং বাংলাদেশ মার্কেটে এটা অফিসিয়ালি লঞ্চ করবে কিনা এবং অফিসিয়াল বাংলাদেশ মার্কেটে কত প্রাইস হতে পারে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনি দেখছিলেন PH জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতেই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইনটা কিন্তু এক কথায় অসাধারণ এবং বেশ আই ক্যাচি এবং বেশ হালকা পাতলা ফোন, মাত্র 177 গ্রাম ওয়েট এবং 7.9 মিলিমিটার ফোনটার থিকনেস। সো এক কথায় অসাধারণ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাবেন এই ফোনটি থেকে। সো ফোনটার পিছন সাইডে আপনি দেখতে পাবেন অপ্পোর ব্র্যান্ডিং, পাশাপাশি বড় করে সার্কেলের মধ্যে 4টা ক্যামেরা মডিউল থাকলেও এখানে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এবং 3টা ক্যামেরা রয়েছে এবং ফোনটার বডিটা প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং পিছন দিকে আপনি লেদার ফিনিশের বডি পাবেন, যেটা মোটামুটি দেখতে খুবই আইকেচি এবং বেশ ইউনিক। ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পেলেও পাবেন না 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটাতে রয়েছে সর্বকালের সেরা IP69 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যেখানে প্রায় 1.5 মিটার পর্যন্ত আপনি 30 মিনিট পর্যন্ত পানির চুবায়ে রাখতে পারবেন। এই ফিচারকে পরীক্ষা করার জন্য অনেক রকম পরীক্ষা করা হয়েছে, ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে, পানির মধ্যে চুবায়ে রাখা হয়েছে এবং এটার যে ওয়াশিং মেশিনের মধ্যেও অনেকগুলো ঢোকানো রাখা হয়েছে এবং সব মিলে মোটামুটি ভালোভাবে সার্ভাইভ করতে পারছিল এই ফোনটি। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির এবং এটাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে রয়েছে প্রায় 950 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং এই ফোনটাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং বলেন ব্রাউজিং বলেন খুবই স্মুথ একটা ফিল পাবেন এবং 950 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস হওয়ার কারণে কিন্তু ডিরেক্ট সানলাইটে গেলেও কোনো টেনশন করতে হবে না। এক কথায় একদম অসাধারণ একটা ডিসপ্লে এবং কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে নেক্সট লেভেলের একটা ফিল পাবেন এবং স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90%। সো দেখতে কিন্তু খুবই সিমেট্রিক লাগছিল এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা না বললে চলে, একদম মনে হবে যে ন্যারো একটা ডিসপ্লে, দেখতে খুবই সিমেট্রিক লাগছিল, হাতে নিলে মনে হবে যে একটা ডিসপ্লে হাতে নিয়ে আছি এবং এটাতে রয়েছে কিন্তু 394 PPI ডেনসিটি এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট রয়েছে। তো মোটামুটি একটা ভালো কিন্তু একটা সিস্টেম দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু এটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। সো HDR10+ এর সাপোর্ট আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। এক কথায় অসাধারণ একটা ডিসপ্লে এবং মোটামুটি এই বাজেটের মধ্যে আশা করা যায় সবার আশা পূরণ করতে পেরেছে এই ডিসপ্লে এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু অপ্পোর কার্ভ ডিসপ্লের ফোন কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করে নাই। সো আশা করি এবার হয়তোবা করতেও পারে। এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে। নেক্সট আপনি এই ফোনটাতে কয়েকটা আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন এবং ColorOS 14 রয়েছে। সো ColorOS 14 নিয়ে কথা বলতে গেলে মোটামুটি টুকটাক ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে এবং UI পারফরমেন্স মোটামুটি অনেকটাই গুড রয়েছে অন্যান্য UI এর চাইতে। আশা করা যায় UI পারফরমেন্স নিয়ে খুব একটা অসন্তুষ্ট থাকবেন না। এছাড়াও চিপসেট হিসেবে রয়েছে Dimensity 7050 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি সর্বোচ্চ 2.6 GHz এর আপ টু ক্লক স্পিড পাচ্ছেন এবং GPU হিসেবে রয়েছে Mali G68 MC4। সো এই চিপসেট নিয়ে মোটামুটি আপনি ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজুম একদম ধুমায় করতে পারবেন। এছাড়াও যদি গেমিং করতে চান, PUBG লাভার রয়েছেন, ফ্রি ফায়ার লাভার রয়েছেন, তারা কিন্তু সর্বোচ্চ হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে পারবেন। অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 5 লক্ষর ওপরে। তো সেক্ষেত্রে মোটামুটি আপনি গেমিংটিও স্মুথলি করতে পারবেন, বাট এটা আসলে গেমিং ডিভাইস না। মোটামুটি আপনি গেমিং করতে পারবেন লো বাজেটের ফোন হিসেবে বা মিড বাজেটের ফোন হিসেবে যেমনটা করা যায় ঠিক তেমনটাই। এছাড়াও মোটামুটি আপনি এই ফোনটাতে মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু আপনি লং টাইম ইউজের ক্ষেত্রে খুব একটা খারাপ ফিলিংস আসবে না, মোটামুটি একটা ভালো ফিল দেওয়ার চেষ্টা করবে এই ফোনটি। এবং এই ফোনটাতে 2টি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 128GB, অপরটি হচ্ছে 8GB 256GB। ভেরিয়েন্ট অনুযায়ী ফোনটার প্রাইস কিন্তু একটু কম বেশি হবেই। সো বাজেট রেঞ্জের মধ্যে এই চিপসেটটা মোটামুটি অ্যাভারেজ রাখা যায়, খুব একটা এক্সট্রা অর্ডিনারি কেমন কিছু না। মোটামুটি চাইলে কিন্তু এর চাইতে বেটার চিপসেট চাইলে দেওয়া যেতে পারতো। সো যারা নর্মাল ইউজার রয়েছেন, দেখতে খুবই সুন্দর এবং খুব দারুণ একটা ফোন চাচ্ছেন এবং মোটামুটি পারফরমেন্স হলে চলবে, ঠিক তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট চয়েস। অ্যান্ড ফোন
ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারির সাথে রয়েছে 760 ওয়াটের একটি চার্জার, যেখানে অপ্পো দাবি করছে 20 মিনিটে প্রায় 56% চার্জ হয়ে যাবে। আর হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে মিডনাইট নেভি এবং ডাস্ক পিঙ্ক। এবার আসি ফোনটার অসাধারণ ফিচার মানে ক্যামেরা। আমরা সবাই জানি যে অপ্পো মানেই ক্যামেরা ফোন, সো এই ফোনটা ক্যামেরাতে কতটুকু কাজের সেটা জানানোর চেষ্টা করব। সো মেইন ক্যামেরা হিসেবে এই ফোনটাতে 64 মেগাপিক্সেল রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স রয়েছে। এখানে 2 মেগাপিক্সেলের জায়গায় মিনিমাম একটা আলট্রা ওয়াইড লেন্স দিলে আমাদের মনে হয় একটা কাজের জিনিস থাকতো। সো ম্যাক্রো লেন্স দিয়ে মোটামুটি সেরকম কেমন কিছু কাজ করা যায় না, মানে মাত্র 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দিয়ে আশা করা যায় এর চেয়ে বেটার কিছু পাওয়া যায় না। সো এই ফোনটা 64 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি আপনি কাজের কিছু করতে পারবেন, মানে মোটামুটি ভালো ডিটেলস পাওয়া যায়, প্রপার লাইটে যদি পিকচার ক্যাপচার করেন ভালো ডাইনামিক রেঞ্জ ধরতে পারে। সো মোটামুটি ডিটেলসের পরিমাণ ভালো আছে এবং বরাবরই অপ্পোর ক্যামেরা যেমন হয় ঠিক তেমনই পিকচার ক্যাপচার করে, মোটামুটি স্মুথ করে দেওয়ার পসিবিলিটি রয়েছে, বেশ ফর্সা করে দেয় ফেস স্টোনগুলো, তো সেটার দিক থেকে ঠিকঠাক রয়েছে। এবং এটাতে যদি আপনি বোকে মোডে পিকচার ক্যাপচার করেন তো সেটাও মোটামুটি কাজ করতে পারে, যদিও এটা সফটওয়্যার বেস, তো মোটামুটি ভালো ডাইনামিক রেঞ্জ বা এটার যে এইচডি ডিরেকশন মোটামুটি ক্যাপচার করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু বোকে মোডে আপনি ভিডিও করতে পারবেন, এটা একটা ভালো ফ্যাসিলিটি। সো এটা কিন্তু একটা মানে আপনার সফটওয়্যার বেস দিয়ে আপনি পিকচার ক্যাপচার করবেন বা ভিডিও করতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু আপনি 4K রেজলিউশনে 30 fps ভিডিও করতে পারছেন এবং 1080-তে প্রায় 480 fps পর্যন্ত সাপোর্ট করে। মোটামুটি ভিডিও করার ক্ষেত্রে মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো, এবং ইআইএস সাপোর্ট করে প্রায় 1080 পিক্সেলে ইআইএস আপনি মোটামুটি কাজ করে নিয়ে যেতে পারবেন। এবং সেলফিতে আপনার রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটাও বেশ হতাশজনক, মানে এত দামি একটা ফোনে আপনি মাত্র 8 মেগাপিক্সেল পিকচার ক্যামেরা ডিটেলস আসলে কিন্তু এতটা আশা করা যায় না। সো মোটামুটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতে মোটামুটি কাজ বাস না চালিয়ে নিয়ে যেতে পারবেন, বাট খুব বেশি আশা এই ফোনের ক্যামেরা থেকে না করাটাই শ্রেয়। ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি কম্পাস, সেন্সর সেকশনে মোটামুটি সকল রকম সেন্সরই দেখা পেয়ে যাবেন। সো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে আমার মনে হয় কিছু কিছু জায়গায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এবং কিছু কিছু জায়গায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে। যেমন এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, বেশ ইউনিক একটা ডিজাইন, এবং ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, যেখানে অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং IP69 এর মতো একটা ইউনিক একটা ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফের সার্টিফাইড যুক্ত একটা ফোন দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো একটা দিক বলতেই পারেন। এবং এই ফোনটার যে স্ট্রংনেস এবং শক্তিশালীর দিক থেকে বলতে গেলে এর যে ডিউরেবিলিটি যে চেক করা হয়েছে অনেকগুলো আমরা ইউটিউবারের কাছ থেকে দেখেছি, যেটা বেশ স্ট্রংভাবে এটার ডিউরেবিলিটি টেস্ট করেছে। তো এটার থিকনেস অনুযায়ী এই ফোনটার যে লাইট ওয়েট ফোন হোক সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ স্ট্রং এবং শক্তিশালী বলতে পারেন। সো এবার আসি ফোনটার প্রাইস নিয়ে। সো ইন্ডিয়ান মার্কেটে যেহেতু 27,000 টাকা বা 30,000 টাকার মধ্যে এই ফোনটার অ্যারাউন্ড ফোনটা পাওয়া যাচ্ছে, তো বাংলাদেশের চিন্তা করলে প্রায় 42-45,000 টাকার মধ্যে চলে যাচ্ছে। সো বাংলাদেশের যদি এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করে তাহলে 50+ এই ফোনটার রেট হবে, এটা নিঃসন্দেহে থাকেন। এবং বাংলাদেশে যদি এটা আনঅফিসিয়াল ফোন পেয়ে থাকেন তাহলে 40,000, 42,000 বা 45,000 টাকার মধ্যে আপনি অ্যারাউন্ড এই ফোনটা পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে। যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করেছে আর অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে আপনি আনঅফিসিয়াল জায়গায় খোঁজ করলে হয়তো বা এই ফোনটা পেয়ে যেতে পারেন। সো আশা করা যায় যদি 40-45,000 টাকার মধ্যে এই ফোনটা চিন্তা করেন তাহলে আমি মনে করি যে খুব একটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না এই ফোনটা, কারণ এই চিপসেটটা এতটাও বেটার না এবং এই ফোনটার যে পারফরমেন্স খুব ওভার কিছু পাবেন বিষয়টা এমন না, এবং গেমিং ডিভাইস হিসেবে এই ফোনটা না। তো মোটামুটি আমার মনে হয় যারা একটু দেখতে সুন্দর পছন্দ করেন এবং অপ্পোর F সিরিজের ফোনগুলো বেশি পছন্দ করে থাকেন, তো মোটামুটি এই ফোনটা আপনি চাইলে তারা নিতে পারেন। আর যারা একটু বেশি হেভি ইউজার রয়েছেন এবং বেশি মানে গেমিং টেমিং করে থাকেন, তো তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা একটু অ্যাভয়েড করাই উচিত। এর চাইতে বেটার ফোন কিন্তু এই বাজেটের মধ্যে আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল আনঅফিসিয়াল পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।